নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এই মিস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ, বিদেশ, কাছে দূরের আমার সকল প্রিয় বন্ধুদের জানাই আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক অনেক স্বাগত। সকালটা আজ শুরু হয়েছে কিন্তু একটু অন্যরকমভাবে। আমার আরাধ্য দেবতাদের পূজা দিয়েই শুরু করে দিলাম আজকে সকালটা। তো তারপরে এই যে রান্নাঘরে, হ্যাঁ, মেয়েটারও অফিস আছে, ছেলেটারও আছে, আর সেই সঙ্গে হাসব্যান্ডের তো আছেই। তো যাই হোক সকাল সকাল পুজোটাকে সেরে নিয়েছি, সেরে নিয়ে চলে এলাম রান্নাঘরে। ভাতটা অলরেডি হয়ে গেছে, ভাতটা চাপিয়ে পুজোটা করে নিয়ে এলাম। তো বেগুনটাকে একটুখানি জানেন তো শুকিয়ে গিয়েছিল। তো শুকিয়ে যাওয়া বেগুনগুলো কিন্তু খুব সহজেই ভালো ভাজা হয় না দেখবেন, খুব তেল টানে। তাই জন্য বেগুনটা একটু নুন হলুদ দিয়ে আগেকার মা ঠাকুমাদের মতো সিদ্ধ করে নিয়ে একটু তেলে ভেজে নিলাম। তাহলে একটু তেলটা কিন্তু অল্পই টানে। তো যাই হোক তারপর বেগুনটাকে ভেজে নিয়ে একটু পাঁচফোড়ন, তারপরে যেহেতু আজকে স্যাটারডে নিরামিষ, তাই জন্য ভাবলাম যে একটুখানি আলু পোস্তই করে ফেলি। তো এখানে একটু কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি আলু দিয়ে দিলাম, নতুন আলু। আর এখানে পোস্তটাকে আমি বেটেই রেখে দিয়েছিলাম অলরেডি। তো চলুন, আলুটা সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু নতুন আলু খেতে একদমই ভালো লাগে না বলুন, কিরম বিশ্রী, বিশ্রী একটা ভাব। তো যাই হোক, কিন্তু খেতে তো হবেই। কিছু তো করার নেই। আলু ছাড়া তো আমাদের চলবে না। আলু ছাড়া আমরা চক্ষু চড়ক গাছ দেখি। যাই হোক, নামাবার আগে বেশ দিয়ে দিলাম খানিকটা, একটুখানি বড় চামচের ১ চামচ মতো সরিষার তেল। দিয়ে ভালো করে একটুখানি ঝাল, ঝাল করে আজ একটু আলু পোস্ত। কিন্তু আলু পোস্ত হওয়া মানে আমার বাড়িতে কিন্তু একটু অন্যরকম ব্যাপার। কিন্তু আমাদের বাঙালির ইমোশনেই, আমাদের বর্ধমান জেলার মানুষদের একটু ডাল আর আলু পোস্ত হলেই আর কি চাই, চাই ভাব থাকে। কিন্তু সকলে তো আর সেটা ভাবে না। আমার বাড়িতে আমার মেয়েটাই সবথেকে অপছন্দের এই খাবারটা। কিন্তু কিছু করার নেই, সময় বিশেষে খেতে শিখতে হবে। ও তো মেয়ে আমার। তারপরে এই যে ছেলেটার মেয়েটার জন্য এইবার চা। মাকে লিকার চা করে দিয়ে দিয়েছি। ছেলেটাকে মেয়েটাকে, আর আমি একটুখানি এবার একটু সাদা চা খেয়ে নেবো জানেন তো। সাদা চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে ওহো! দারুণ! ১ চিমুক দিলে সকালবেলা একবার তো হয়েই গেছে, মাকে মাঝখানে আরেকবার করে দিয়েছি। এইবার এটা ৩য় পর্ব চলছে। আমাদের চায়ের এখন সকাল থেকে ৩য় পর্ব হলো বন্ধুরা। আপনাদের কবার হয়? কারোর কি হয় ২ বার ৩ বার এই সকালবেলায় এত তাড়াতাড়ি? তারপর মা বলল, "তুই এত ছুটো-ছুটো করছিস? ধনিয়া পাতাগুলো দে আমাকে।" আমি এখানে আমাকে সব জোগাড় করে দেই বিছানার উপরেই। তো বিছানার উপরেই বসে, বসেই মা এগুলোকে করে পরিষ্কার করে দিচ্ছেন। আর বাপিরও বেরোনোর সময় হয়ে গেছে। বাপি আমাকে একটু হামা করতে চলে এলো। বাপি অফিস যাচ্ছে। তারপরেই এইবার আমি ভাতটাকে একটু চাপিয়ে দেবো। তো ভাতের এই যে চাল ধোয়া জলটা, আমাদের লঙ্কা গাছটা তো দেখেছেন কি দারুণ লঙ্কা হয়েছে। এই চাল ধোয়া জলটা নাকি সকলে বলছে, ইউটিউবেরও সকল বন্ধুরাই বলছেন যে লঙ্কা গাছের পক্ষে নাকি বিশাল একটা উপকারী, এবং পোকা-টোকাও নাকি হয় না, আর ফলনও খুব ভালো হয়। তো চলুন, জলটাকে এখানেই রেখে দিয়েছিলাম। তো চলুন এবার দেখুন গাছের গোড়াতে আমি দিয়ে দিলাম। ৩-৪ টে এখানে লঙ্কা গাছ আছে বাবির। কয়েকটা ছোট, ৩ টে এখনো ঠিকমতো বাড়েনি। তো দেখা যাক, বাড়ছে, পাতা ছাড়ছে দেখছি। আর এই গাছটা তো বিশাল বড়, বড় লঙ্কা হয়েছে। আগেও আপনাদের দেখিয়েছি, আর আজকেও দেখালাম। আর এক গাছ ফুল এসছে। কি দেখতে এগুলো মনে হয় সেই আপনার আচারি লঙ্কা, না এমনি পকোড়া করে খাবো, না তরকারিতে দিয়ে খাবো, বুঝতেই আমি কিছু পারছি না। বাবিকে জিজ্ঞাসা করব। করে আপনাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো। আর যেদিন লঙ্কাগুলো তুলবো সেটাও আপনাদের সামনে শেয়ার করে দেব। তো দেখেছেন এক গাছ ফুল ফুটেছে, আর রোদটাও পড়েছে, কি ভালো লাগছে। যাই হোক, আমি চালে জলটা চাপিয়ে দিয়ে জলটা গরম যেই হয়ে গেছে, চালটা ধুয়ে রেখে দিই। গাছেতে আমি জলটা দিতে গিয়েছিলাম, নাহলে ওই কাজটার পড়ে থাকতো। তো সেটা আর শেষ হতো না। যাই হোক, গাছেতে জলটাকে দিয়ে, দিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে এসে এইবার চলে এসেছি ফুলেদের দেখাবো বলে। তো এটা নাকি বাবি বলছে ডায়ানথাস। তো ডায়ানথাস গাছে বেশ ভালোই রকম কুঁড়ি এসেছিল, কিন্তু কুঁড়িগুলো আমি আর দেখতে পাচ্ছি না। ভীষণ সুন্দর, বেশ পেন্সিল ছুঁড়লে যেমন পেন্সিলের ছোলাগুলো যেমন পড়ে থাকলে যেরকম দেখতে লাগে, ওইরকম খানিকটা ফুল ফোটে জানেন তো। আর এটাতেও কি সুন্দর ফুলগুলো হবে, ভীষণ সুন্দর দেখতে। আর দেখছেন তো চন্দ্রমল্লিকাগুলো কত রূপ, কত ধরনের পৃথিবীতে যে গাছ আছে। তো ফুল আছে কত কালারের, সেটাই ভাবছি আর দেখছি তাই। তো আরেকটা ধনিয়া পাতার মতো গাছ দেখুন কি বড় মতো হয়েছে, কিরম ফুল ফুটবে কি জানি। তবে আপনাদের সঙ্গে সবটাই যেমন শেয়ার করি, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো চলুন তারপরে এই যে
রান্নাঘরে। পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে কাজ করাটা আমার একটা অভ্যাস। সেটা ছোটোবেলা থেকেই তো দাঁড়িয়ে গেছে জানেন তো? তাই যতই কষ্ট হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটাই আমার কাছে একটা বিশাল। সকাল থেকে এটাই শুরু করে দিই যে কীভাবে একা হাতে সংসারটাকে মাথায় করে রাখবো, গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। একটা মানুষ এসে যেন বলতে পারে যে খুব সুন্দর গোছানো আছে সংসারটা। কিন্তু তার মধ্যেও কিছু সময়ের জন্য অনেক সময় আলুথালু তো হয়েই থাকে। সবসময় তো শরীর দেয় না। একটা টাইমের পর শরীর সব কিছুটাই বেঁকে বসে। তো ওষুধ খেয়ে ৫০ এর পর থেকে ওষুধ খেয়েই আমাদের জীবনীপাত করতে হয়, জীবনযাপন করতে হয়। যাই হোক বাসন-টাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি। সকালবেলা দপায়, দপায় অনেকবারই বাসন মাজা হলো। যখনই ২ টো করে বাসন হয় তখনই বেশিরভাগটাই মেজে ফেলার চেষ্টা করি জানেন তো? জমিয়ে রাখলে নিজেরই ভয় করে। এত বাসন বাপরে বাপ! তারপরে এই যে একেবারে কাউন্টার পার্টটাকে সুন্দর করে একটু মুছে নিলাম। আর মাজা হয়ে গেছে বাসনগুলোকে। এবার চলুন ড্রাম বাটিটা আছে, কড়াইটা আছে আর কাঠের বোর্ডটা আছে। এটা মুছে নিলেই আজকের মতো হয়ে যায়। আর ওই যে স্কচব্রাইটগুলো একটু ধুয়ে-টুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। তো চলুন কড়াইগুলোকে ভালো করে এবার একটু ধুয়ে নিই। সঙ্গে, সঙ্গে কাজ করে রান্না করার সঙ্গে, সঙ্গে যদি ধুয়ে ফেলা হয় না কড়াই-টড়াইগুলো, তাহলে কিন্তু সত্যি করে বন্ধুরা দেখবেন অনেকটা কাজে, নাহলে পড়ে থাকলেই ফেলে রেখে দিলেই নিজের কাজই নিজে বেড়ে যায়, তাই না বন্ধুরা? তো যাই হোক ছোটো থেকেই কাজ শিখেছিলাম। সেই ৯ বছর বয়স থেকে রান্নাও শিখেছিলাম দিদামায়ের কাছে। তো দিদাই শিখিয়েছিলেন রান্না কী করে করতে হয়। দিদার পাশে বসে, বসেই রান্নাগুলো আমি শিখেছিলাম। তো যাই হোক সে আজকে আর নেই কিন্তু তার কথাটা অনুভবে মনের মধ্যে থেকে গেছে। তো চলুন এবার স্কচব্রাইটগুলোকে ধুয়ে রেখে দিই। স্কচব্রাইটগুলোকে মাঝে, মাঝে একটু ডাস্টারগুলোর সঙ্গে একটুখানি দিয়ে দিই বলে। আর তা নাহলেই দেখবেন স্কচব্রাইটগুলো দিয়ে কিরম বিচ্ছিরি একটু তেল, তেল ভাব হয়। তো যাই হোক এবার ভাবছি যে এই কাজটা এবার শেষ করে ফেলি। কারণ রান্না তো হয়েই গেছে। মুগের ডাল করেছি আর পোস্ত করেছি, বেগুন ভেজেছি। তো চলুন ধনিয়া পাতার চাটনি। আজকের এই লাঞ্চের মেনুটা দেখালাম না। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো বেশ খানিকটা ধনিয়া পাতা ফ্রিজের মধ্যে রেখে দেবো। বেশ খানিকটা তেঁতুল দিয়ে, টমেটো দিয়ে, লেবুর রস দিয়ে, নুন, চিনি, লঙ্কা সব কিছু দিয়ে নিরামিষ চাটনি করব। তো চলুন এইগুলোকে রেখে দেবো। মাঝে, মাঝে ২-৪ টি করে বার করে তরকারিতে একটু, একটু ছিটিয়ে দিলে হেভি হয়। এখনও শীতকালে ধনিয়া পাতার স্বাদ একটু অন্যরকম। তো সারা বছরই ধনিয়া পাতা একটু মোটামুটি পাওয়া যায়। এই যে চশমা, এই চশমাটাই করতে গিয়েছিলাম কলকাতাতে কিন্তু উদরপিণ্ডি উদর ঘাড়ে করে দিয়েছে। আমার ফ্রেমটাকে বাচ্চাবাবুকে দিয়ে দিয়েছে, বাচ্চাবাবুর ফ্রেমটা আমাকে দিয়ে দিয়েছে। কী বলব বলুন? কিছু তো করার নেই। তাই পাল্টাতে গেলে আবারও অসুবিধা। তাই ভাবছি আবার পরে একটা চশমা করে নেব। তো চলুন এগুলোকে দিয়ে দেবো। এবার জলে ২ বার ৩ বার করে ধুতে হবে। ভীষণই কাদামাটি রয়েছে জানেন তো? নাহলে কিন্তু এই খাওয়ার সময় দাঁতে কিরমির, কিরমির করবে। একদমই খেতে ভালো লাগবে না। ততক্ষণের জন্য আপনারা অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে নতুন যদি কোনো বন্ধু এসে থাকেন বা ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশটুকু তাহলে আপনাদের জীবনের অমূল্য সম্পদে কিছুটা সময় যারা আমাকে দিলেন তাহলে তারা একটা করে আমাকে লাইক কমেন্ট করতে পারেন বা নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারেন। আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করতে পারেন। এমনিতেই ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিডিও হয়ও না, ভিউজও হয় না। তো যাই হোক চলুন একটুখানি আগে কী করি বলুন তো? ধনিয়া পাতা একটু কমিয়ে নিই। কমিয়ে নিয়ে তারপরে আবার সব তেঁতুলের চাটনি-টাটনি এগুলো সব দিয়ে দিচ্ছি। এই দেখুন এখানে নুন, চিনি, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, টমেটো, তেঁতুল এর চাটনি সব কিছু একেবারে দিয়ে দিয়েছি। এই দেখুন সব দেখেই মনে হচ্ছে ওহ! একটু খেলে ভালো হয়, একটু খেলে ভালো হয়। একটু মানে চপ-টপ যদি হতো এই চাটনি দিয়ে কী দারুণই লাগতো। তো চলুন আবার কন্টেনারটাকে আরেকবার ঘুরিয়ে নিই তাহলেই হয়ে যাবে আজকের মতো। শেষ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই রাখবো। তো কিন্তু ততক্ষণের জন্য এখানটা আমি আরেকবার ধনিয়া পাতা চাটনিটা ঘুরিয়ে নিতে গিয়ে কন্টেনারটা যেহেতু আমার ঠিক মতো নেই, তো একটু ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে কীভাবে দেখুন এইমাত্র কাউন্টার পার্টটাকে আমি মুছলাম রান্নাঘরে আর চারিদিকে একেবারে আমার মিক্সার গ্রাইন্ডারটার কী অবস্থা হলো দেখুন। যতই মানে ভাবি যে এই কাজ শেষ হলো তখনই আবার কাজ আমার বেড়ে দুগুণ হয়ে যায়। তো যাই হোক সে মোছামুছি করতে থাকি ততক্ষণের জন্য আজ এই পর্যন্তই। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন ভালোবেসে। ভালো লাগলে